দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে শুরুতে জানিয়ে দেওয়ার নামগুলো। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উপর পুলিশের হামলা, কলম্বিয়া ইউনিভার্সিটির আরেক ফিলিস্তিনি শিক্ষার্থী গ্রেপ্তার। আলোচিত অর্থ লোপাট মামলায় বেলজিয়ামে গ্রেপ্তার ভারতীয় ব্যবসায়ী মেহুল চোকসি। দেশে ফেরাতে ব্রাসেলস যাচ্ছেন গোয়েন্দা ও পররাষ্ট্র কর্মকর্তারা। 6 দশকের বেশি সময় পর প্রথমবার মহাকাশ ঘুরে এলো অল ফিমেল স্পেস ফ্লাইট। যাত্রী ছিলেন মার্কিন পপ তারকা কেটি পেরি সহ 6 জন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড হয়েছে আমস্টারডাম ইউনিভার্সিটিতে। সোমবার প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ইসরায়েলের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করার দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভে জড়ো হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজার প্রতি সংহতি জানিয়ে সমাবেশ চলাকালে মূল ভবনে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে হাতাহাতিতে জড়িয়ে যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। লাঠিপেটা করা হয় শিক্ষার্থীদের, আটক করা হয় বহু বিক্ষোভকারীদের। এক পর্যায়ে ভবনে জরুরি নির্গমন পথ বন্ধ করে সেখানে অবস্থানরত সকল কর্মচারীকে জোর করে বের করে দেয় আন্দোলনকারীরা। ভবনের ভিতর থেকে ইসরায়েল বিরোধী ব্যানার হাতে জানানো হয় প্রতিবাদ। এই ঘটনার অন্তত 5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরেক ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেপ্তার করল যুক্তরাষ্ট্র। সোমবার ভার্মন্টে নাগরিকত্ব সাক্ষাৎকারে অংশ নেয়ার সময় মোহসেন মাউদাওয়াকি গ্রেপ্তার করে মার্কিন ফেডারেল এজেন্টরা। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী আন্দোলনের অন্যতম সংগঠক ভাবা হয় গ্রিন কার্ডধারী মোহসেনকে। অবশ্য ফিলিস্তিনি এই শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত না করার নির্দেশ দিয়েছেন একটি মার্কিন আদালত। এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেপ্তারের জেরে ব্যাপক ক্ষোভ ছড়ায় যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা পরিকল্পনার অভিযোগ উঠেছে 17 বছর বয়সী এক কিশোরের উপর। ইসরায়েলকে সহায়তা দেয়ায় প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত ও হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পনা আঁটছিল অর্ডার অফ 9 অ্যাঙ্গেলস একটি সন্ত্রাসী দলের সাথে মিলে। তার ক্ষুদ্র অংশ হিসেবে গুলি করে বাবা মাকে হত্যা করে ওই কিশোর। পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে মার্কিন নিরাপত্তা বাহিনী। 17 বছর বয়সী কিশোর নিকিতা ক্যাসাপের নিষ্পাপ চেহারা দেখে কে বলবে নির্বিকারভাবে নিজের বাবা মাকে গুলি করে খুন করেছে সে। এটুকু শুনেই অবিশ্বাস্য ঠেকছে, ঘটনা আরও গভীর। বাবা মার সাথে আমেরিকার উইসকনসিনে বসবাস করত নিকিতা। জীবনযাত্রা আর 10টি কিশোরের মতো হলেও সে ছিল অসুস্থ এক পরিকল্পনার অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার উদ্দেশ্যে দুর্ধর্ষ এক সন্ত্রাসী দলে যোগ দিয়েছিল সে। হত্যা পরিকল্পনার একটি ক্ষুদ্র অংশ হিসেবে গেল 11 ফেব্রুয়ারি বাবা ডোনাল্ড মেয়ার ও মা তাতিয়ানা ক্যাসাপের মাথায় ও শরীরে চালায় একাধিক গুলি। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর তদন্তে উঠে এসেছে এই রোমহর্ষক তথ্য। প্রায় 2 সপ্তাহ ধরে স্কুলে অনুপস্থিত ছিল নিকিতা। শঙ্কিত হয়ে তাকে খুঁজতে মিলওয়াকি অঞ্চলে তার বাসায় যায় স্কুল কর্তৃপক্ষ। বাড়িতে তাকে খুঁজে না পেলেও স্তম্ভিত হয়ে আবিষ্কার করে ওই কিশোরের বাবা মার মরদেহ উদ্ধারের পর তাকে খুঁজতে শুরু হয় জোর তল্লাশি। সেদিনই ধরা পড়ে অভিযুক্ত নিকিতা। কারাগারে নেয়ার পর মুঠোফোনে তল্লাশি করে যা পাওয়া যায় তা ঘুরিয়ে দেয় পুরো ঘটনার মোড়। অর্ডার অফ 9 অ্যাঙ্গেলস নামের একটি নাৎসিপন্থী দলের হয়ে কাজ করছিল সে। ফোন ঘেটে স্বৈরশাসক অ্যাডলফ হিটলারকে নিয়ে প্রশংসামূলক পোস্ট কমেন্ট তো বটেই, পাওয়া যায় ইহুদি বিরোধী বহু লেখালেখি। ইসরায়েলকে সহায়তা করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে হত্যার বিশাল এক পরিকল্পনা আঁটছিল গোষ্ঠীটি। এই হত্যার ঘটনায় তার বিরুদ্ধে আনা হয়েছে 7টি গুরুতর অভিযোগ। বাবার গাড়ি, পিস্তল, 4টি ক্রেডিট কার্ড, মূল্যবান গয়না ও কমপক্ষে $14,000 নিয়ে পালাচ্ছিল সে। ক্যানসাস অঞ্চল অতিক্রম করার আগে সন্দেহজনক গতিবিধির কারণে ধরা পড়ে নিরাপত্তা বাহিনীর কাছে। আদালতে পেশ করা নথিতে জানা যায় আরও চাঞ্চল্যকর তথ্য। বাবা মাকে হত্যার পরিকল্পনায় গোপনে রাশিয়ার কিছু মানুষের সহায়তা নিয়েছিল সে। এমনকি তাদের থেকে একটি ড্রোন ও বিস্ফোরক কেনার জন্য প্রদান করে অর্থ।
হত্যার পরবর্তী পরিকল্পনা অনুযায়ী পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ইউক্রেনের সীমানার দিকে যাচ্ছিল সে। যদিও এ ঘটনার দায় এখন স্বীকার করেনি অভিযুক্ত কিশোর নিকিতা কেসাপ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ৫১,০০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। এ সময় আহত হয়েছে আরও ৬৯ ফিলিস্তিনি। এদিকে উপত্যকায় সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শরণার্থীদের তাঁবু লক্ষ্য করে চলছে তাণ্ডব। উত্তর গাজার বেইত লাহিয়ায় বিমান হামলার পাশাপাশি অব্যাহত স্থল অভিযান। ইসরায়েলের ভারী সশস্ত্র যান প্রবেশ করেছে গাজা সিটিতে। ব্যাপক গুলিবর্ষণ চলে গাজার দক্ষিণে খান ইউনিসেও। টার্গেট করা হয় নিরীহ বাস্তুচ্যুতদের। এছাড়াও সুজায়া ক্যাম্প লক্ষ্য করে কয়েক দফায় হামলা চালিয়েছে আইডিএফ। এর আগে সোমবার ইসরায়েলের আগ্রাসনে প্রাণ হারিয়েছে আরও ১৫ ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী উপত্যকার ৭০% এলাকা থেকেই ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে আবারও চিঠি পাঠিয়েছেন কমপক্ষে ১৫০ ইসরায়েলি সেনা সদস্য। অবিলম্বে যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের ফেরত আনার দাবি জানিয়ে এই চিঠিতে স্বাক্ষর করেন আইডিএফ-এর গোলানি ব্রিগেডের সদস্যরা। এর আগে গেল সপ্তাহেও বিমান বাহিনীর ১,০০০ ও গোয়েন্দা বাহিনীর কয়েকশো সদস্য নেতানিয়াহু বরাবর যুদ্ধ বন্ধের দাবিতে চিঠি পাঠিয়েছেন। এর পাশাপাশি আলাদা একটি চিঠিতে স্বাক্ষর করে ২০০ সামরিক চিকিৎসক খোদ সামরিক বাহিনীতেই জোরালো হচ্ছে যুদ্ধবন্ধের দাবি, যাতে চাপ বাড়ছে ইসরায়েলি প্রশাসনের উপর। যদিও এই ধরনের চিঠিতে স্বাক্ষর করলেই বরখাস্ত করা হবে ইসরায়েলি সেনাদের, হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কোনোভাবে ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবে না যুক্তরাষ্ট্র। সোমবার আবারও এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে দেশটিতে হামলার হুমকিও দিয়েছেন তিনি। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি বিলম্বিত করছে তেহরান। আমি চাই তারা একটি ধনী ও সমৃদ্ধশালী জাতি হোক, কিন্তু ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এটি নিশ্চিত করবই। নিজেদের জন্য নয়, আমরা যা করছি তা পুরো বিশ্বের জন্যই। তাদের দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে, কারণ তারা অস্ত্র তৈরির খুব কাছাকাছি রয়েছে। ইরানকে থামাতে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত আমরা। ভারতে আবারও আলোচনায় দুই মামা ভাগ্নের ব্যাংক জালিয়াতি। ১৮০ কোটি মার্কিন ডলার হাতিয়ে নেওয়ার ঘটনার প্রায় ৭ বছর পর বেলজিয়াম থেকে গ্রেপ্তার হলেন দেশটির আলোচিত হীরা ব্যবসায়ী মেহুল চোকসি। ভাগ্নে নীরব মোদির সঙ্গে মিলে ভারতের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ভারতে ফিরে আনতে আগামী সপ্তাহে ব্রাসেলস পাড়ি দিচ্ছেন দেশটির গোয়েন্দা ও পররাষ্ট্র কর্মকর্তারা। ভারতের সবচেয়ে বড় ব্যাংকগুলোর একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ২০১৮ সালে এই প্রতিষ্ঠানকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভারতীয় অর্থনীতিতে। ব্যাংকটির মুম্বাই শাখা থেকে আনুমানিক ১৪,০০০ কোটি ভারতীয় রুপি হাতিয়ে নেওয়ার প্রমাণ মেলে। আর বহুল আলোচিত এই স্ক্যামের সাথে নাম উঠে আসে দুই হীরা ব্যবসায়ী মামা ভাগ্নে মেহুল চোকসি এবং নীরব মোদির। আর্থিক কেলেঙ্কারির এই ঘটনায় ভাগ্নে নীরব মোদিকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয় মামা মেহুল চোকসির বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই দেশ ছেড়ে পালান ওই দুই হীরা কারবারি। দফায় দফায় বিভিন্ন দেশে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হল না মেহুল চোকসির। ২০২১ সালে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানায় এবার বেলজিয়ামে পুলিশের হাতে ধরাশায়ী হলেন তিনি। এর আগে তার প্রত্যর্পণের জন্য বেলজিয়াম সরকারের কাছে অনুরোধ জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এটা ভারতের জন্য বড় সাফল্য। অনেক প্রমাণ আছে, বিচারিক প্রক্রিয়াতেও সফল হব। তাকে ভারতে ফিরতেই হবে। সিবিআই ও ইডির কাছে সকল তথ্য আছে। তিনি কিভাবে অর্থ তুলেছেন, পাচার করেছেন আর ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। গ্রেফতারের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছেন চোকসির আইনজীবীরা। তার গ্রেফতারের বিরুদ্ধে আপিল করব, তাকে কারাগার থেকে বের করার অনুরোধ জানাবো। এর প্রধান কারণ হলো তিনি অসুস্থ, তার ক্যান্সারের চিকিৎসা চলছে। একই মামলার প্রধান আসামি নীরব মোদি এখনও অবশ্য ধরাছোঁয়ার বাইরে, যার সাথে সরকারের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে মোদি প্রশাসনকে বহুবার তুলোধুনুও করেছেন বিরোধীরা। ভারতের আলোচিত গহনা নির্মাতা প্রতিষ্ঠান গীতাঞ্জলি জেমসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মেহুল চোকসি। ভারত জুড়ে প্রতিষ্ঠানটির ৪,০০০-এরও বেশি শাখা। অনিক রহমান, যমুনা নিউজ।
5 নারীর সঙ্গী নিয়ে মহাকাশ ঘুরে এলেন মার্কিন পপ তারকা কেটি পেরি। 11 মিনিটের যাত্রা শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছে ব্লু অরিজিনের মহাকাশযান। মার্কিন ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠানটি 1963 সালের পর প্রথমবারের মতো পরিচালনা করল অল ফিমেল স্পেস ফ্লাইট। প্রশিক্ষিত নভোচারী না হয়েও পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় মহাশূন্য ভ্রমণের অনন্য অভিজ্ঞতা নিয়ে ফিরলেন শৌখিন 6 অভিযাত্রী। টেক্সাসের পশ্চিম থেকে সোমবার স্থানীয় সময় সকাল 9:31 উৎক্ষেপণ করা হয় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের রকেট। নিউ শেফার্ড মহাকাশযানে 6 নারীর মিশন NS-31। স্বয়ংক্রিয় এই স্পেসশিপের যাত্রীদের মধ্যে রয়েছেন হাই প্রোফাইল নারী ব্যক্তিত্বরা। পপ তারকা কেটি পেরি, সিবিএস চ্যানেলের উপস্থাপিকা গেইলি কিং, চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান্নে ফ্লিন, 2 বিজ্ঞানী আয়েশা বোয়ে এবং আমান্দা নিগুয়েন। এছাড়াও ছিলেন মার্কিন ধনকুবের জেফ বেজোসের বাগদত্তা লরেন্স সানচেজ। ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় নীল রঙের ফ্লাইট স্যুটে নব্য মহাকাশচারীদের উচ্ছ্বাস, যেন স্বপ্ন ছোঁয়ার অনুভূতি। মেয়ে ডেইজির স্মরণে একটি ডেইজি ফুল সাথে নিয়ে যান কেটি পেরি। মহাকাশ থেকে পৃথিবীর দৃশ্য, চাঁদের দেখাও পান অভিযাত্রীরা। শূন্যে ভাষার অনুভূতির মেয়াদকাল অবশ্য খুব বেশি নয়। 11 মিনিটের যাত্রা শেষে নিরাপদে পৃথিবীর বুকে ফেরা। নিউ শেফার্ডের দরজা খুলে অভিযাত্রীদের নিজেই স্বাগত জানান জেফ বেজোস। প্রথমেই বেরিয়ে আসেন লরেন্স সানচেজ। এমন আবেগপ্রবণ হয়ে পড়ব বুঝিনি। ওই ক্যাপসুলের মধ্যেই হয়তো এতটা ভালোবাসা অনুভূতি ছিল। যাওয়ার আগে জেফকে দেখা, তাকে বিয়ে করতে যাচ্ছি। যদি না ফিরতাম সেটা হতো না। একে একে বেরিয়ে আসেন কেটি পেরি ও অন্যরা। কপাল ঠেকিয়ে ধরিত্রীর মাটিতে চুমু খান কেউ কেউ। সংক্ষিপ্ত মহাকাশ যাত্রা যেন অনন্য এক অভিজ্ঞতার স্বাদ দিয়েছে 6 নারীকে। এই অভিজ্ঞতা আমাকে দেখিয়েছে দেয়া নেয়ার জন্য কতটা ভালোবাসা আমাদের ভেতরে রয়েছে। মহাশূন্যে ভ্রমণ অবিশ্বাস্য। আমি চেয়েছিলাম সাহস আর নির্ভীকতার নমুনা তৈরি করতে। এটা শুধু মহাকাশ সফর নয়, অজানার কাছে সমর্পণ, ভরসা। যাত্রীদের খরচ প্রকাশ করেনি ব্লু অরিজিন, তবে তাদের ওয়েবসাইটের প্রক্রিয়ার শুরুতেই $1.5 লাখ গুনতে হবে এমন বিজ্ঞাপন দেখা গেছে। মহাকাশের নিম্ন কক্ষপথে এ নিয়ে 11 বার মনুষ্যবাহী মহাকাশযান পাঠালো বেসরকারি প্রতিষ্ঠান ব্লু অরিজিন। 1963 সালে রুশ নারী নভোচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভার একক মহাকাশ যাত্রার পর এবারই প্রথম শুধু নারীদের নিয়ে মহাকাশে গেল কোনো স্পেসশিপ। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। তুরস্কের আলোচিত মসজিদ হায়া সোফিয়ার মূল গম্বুজ ও মিনারের সংস্কার কাজ শুরু করতে যাচ্ছে তুর্কি সরকার। ভূমিকম্প প্রবণ তুরস্কে দুর্যোগের হাত থেকে ঐতিহাসিক স্থাপনাটি রক্ষায় নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। তুর্কি কর্তৃপক্ষ বলছে 1,500 পুরনো হায়া সোফিয়ার গম্বুজ ও মিনারগুলোকে অত্যাধুনিক করাই লক্ষ্য তাদের। বড় ধরনের সংস্কার কাজ চললেও বন্ধ হচ্ছে না নামাজ আদায়। তুরস্কের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ ভাবা হয় আলোচিত হায়া সোফিয়াকে। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যে 8 দশক বন্ধ থাকার পর 2010 সাল থেকে পুনরায় শোনা যাচ্ছে আজানের ধ্বনি। জাদুঘর থেকে পুনরায় মসজিদে রূপান্তর হওয়া হায়া সোফিয়ার বিভিন্ন অবকাঠামো সংস্কার চলছে গত 1 দশক ধরেই। এবারের প্রধান গম্বুজ ও মিনারের সংস্কার কাজ শুরু করতে যাচ্ছে তুর্কি সরকার। মূলত ভূমিকম্প প্রবণ তুরস্কের দুর্যোগ থেকে রক্ষায় স্থাপনাটিকে আরও অত্যাধুনিক করে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। আমরা হায়া সোফিয়ার মিনার প্রধান গম্বুজের আধুনিকায়নে মনোনিবেশ করেছি। ইস্তাম্বুলে ভূমিকম্পের শঙ্কা রয়েছে। দুর্যোগ থেকে রক্ষার উপযোগী করে এটিকে গড়ে তুলতে চাই আমরা। বলা হচ্ছে তুর্কি সরকারের এই পদক্ষেপ হতে যাচ্ছে হায়া সোফিয়ার ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার কাজ। তবে এই প্রক্রিয়া শেষ হতে কতদিন লাগবে তা জানানো হয়নি। কাজ চলাকালীন অবশ্য মসজিদে নামাজ আদায় বন্ধ হবে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
বাইজেন্টাইন আমলে নির্মিত ১৫০০ বছরের পুরনো স্থাপনাটি ৯০০ বছর ধরে ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা। ১৪৫৩ সালে অটোমানরা নিয়ন্ত্রণ নেয়ার পর এটিকে মসজিদে পরিণত করা হয়। এর ৫০০ বছর পর ১৯৩০-এর দশকে আলোচিত মসজিদটিতে যে কোনো ধর্মীয় উপাসনা নিষিদ্ধ করে রূপান্তরিত করা হয় জাদুঘরে। দীর্ঘদিন এটি ছিল তুরস্কে পর্যটকদের পছন্দের শীর্ষে। অতীতে হায়া সোফিয়া বড় ধরনের দুর্যোগের কবলে পড়েছিল। বাইজেন্টাইন ও অটোমান যুগে বহুবার সংস্কার করা হয়েছিল স্থাপনাটির। তবে এ বিষয়ে আমাদের কাছে খুব বেশি তথ্য নেই। এবার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটিকে ভূমিকম্প সহনীয় করে গড়ে তুলতে চাই। আমাদের পদক্ষেপ হায়া সোফিয়ার ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করবে। ৮ দশকের বেশি সময় পর হায়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর করেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরপর থেকেই সেখানে নামাজ আদায় করতে পারছেন সাধারণ মুসল্লিরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানে ৮ পাকিস্তানি কর্মীকে বেঁধে গুলি করে হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের তাগিদ দিয়েছে তেহরানকে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ঘটনার তীব্র নিন্দা জানায় পাকিস্তান। শনিবার ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় পাকিস্তানের ৮ নাগরিক। তারা সবাই গাড়ির ওয়ার্কশপে কর্মরত ছিলেন বলে জানা গেছে। হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান ন্যাশনাল আর্মি বিএনএ। ইরানের পাকিস্তান সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলগুলোয় সক্রিয় একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, যাদের মধ্যে অন্যতম বিএনএ ও বেলুচ লিবারেশন ফ্রন্ট। এর আগে একাধিকবার পাকিস্তানি নাগরিক কিংবা সেনা সদস্যদের টার্গেট করে হামলা চালিয়েছে গোষ্ঠীগুলো। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির প্লাতাও রাজ্যের উত্তরাঞ্চলে ঘটে এই হামলা। কর্তৃপক্ষ জানায় নিহতদের গণকবর দিয়েছিল আততায়ীরা। বাসা জেলার একটি গ্রাম থেকেই ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়। বন্দুকধারীদের হামলায় আরও বেশ কয়েকজন আহত। একে ভয়াবহ হত্যাযোগ্য আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এখনও হামলার কারণ জানা যায়নি। গেল সপ্তাহেও একই অঞ্চলে একাধিক হামলায় ৫২ জন নিহত হন। বাস্তুচ্যুত হয় আরও ২,০০০ মানুষ। বারো ফরাসি কর্মকর্তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে আলজেরিয়া। ৪৮ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে তাদের। ফ্রান্সের ৩ আলজেরিয়ান নাগরিককে গ্রেপ্তারের জেরে এই সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। ২০১৬ সাল থেকে ফ্রান্সে রাজনৈতিক শরণার্থী হিসেবে বাস করছিলেন আলজেরীয় সরকারের কড়া সমালোচক আমির বকর্স। ২০২৩ সালে তাকে দেশটি থেকে অপহরণ করা হয়। এই ঘটনায় সম্প্রতি আলজেরিয়ার ৩ নাগরিককে গ্রেপ্তার করে ফরাসি পুলিশ, যাতে উত্তেজনা ছড়ায় দুটি দেশের মধ্যে। ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় কম্পন অনুভূত হয়। রাজ্যের জুলিয়ান শহরের পাহাড়ি এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল। অনুভূত হয় বেশ কয়েকটি আফটার শকও। তবে ভূমিকম্পে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মূলত ভূমিকম্পের আগেই বাসিন্দাদের সতর্ক বার্তা দিয়েছিল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তাই অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে সক্ষম হয়। এই ভূমিকম্পের ফলে জলোচ্ছ্বাসের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। পরিচ্ছন্নতা কর্মীদের টানা ১ মাস ধরে চলা ধর্মঘটে বিপর্যস্ত ব্রিটেনের বার্মিংহাম। শহরটির বিভিন্ন সড়কে জমে উঠেছে প্রায় ১৭,০০০ টন আবর্জনার স্তূপ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শহরের বাসিন্দারা। এই পরিস্থিতিকে জরুরি অবস্থা বলে ঘোষণা দিয়েছে সিটি কাউন্সিল। যেদিকে চোখ যায় আবর্জনার স্তূপ। যুক্তরাজ্যের অন্যতম বড় শহর বার্মিংহামে পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভে রাস্তাঘাট পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বেতন বৃদ্ধি ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিস্থিতির দাবিতে বার্মিংহামে টানা বিক্ষোভ চলছে গেল ১ মাস ধরে। গত ১১ই মার্চ পূর্ণ ধর্মঘটে ডাক দেয় দেশটির শ্রমিক সংগঠন ইউনাইটেড ইউনিয়নের সদস্যরা। ফলে বন্ধ হয়ে গেছে শহরটির পরিচ্ছন্নতা কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শহরের বাসিন্দারা। অস্বাস্থ্যকর এই অবস্থায় ইঁদুর ও পোকামাকড়ের উৎপাত প্রচুর বেড়েছে। এমনকি বাসাবাড়িতেও ঢুকে যাচ্ছে ইঁদুর আর মশামাছি। এই আবর্জনা দ্রুত পরিষ্কার না করলে অসুস্থ হয়ে পড়ব আমরা।
এই পরিস্থিতিকে জরুরি অবস্থা বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে শহরের সড়কে জমা হয়েছে প্রায় 17,000 টন বর্জ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক সহায়তা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আমি সিটি কাউন্সিলের সমস্যা সমাধান করতে একাধিকবার চিঠি দিয়েছি। দুর্গন্ধ, ক্ষতিকর পোকামাকড় ও ইঁদুরের যন্ত্রণায় আমাদের জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এই অবস্থা থেকে উদ্ধার পেতে স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।